ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কেন স্ক্যাম? কেন আপনি বিদেশে গেলেও ভালো করতে পারবেন না? কেন দেশে থাকলেও আপনার অনেক বাজে অবস্থা হবে? আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত। আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম আপনি একজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি এই ক্যাটাগরিতে পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি না, তার কারণ হচ্ছে তাদের প্রতি খুব একটা টাকা খরচ হয় না। যেহেতু প্রাইভেটে ত্রিপলিতে খরচ হয় টাকা, সো আপনারা হচ্ছে জেনে বুঝে কেন এমন একটা সাবজেক্টস নেবেন যেটার কোনো জব ফেসিলিটিসই নেই বাংলাদেশে। কেন আপনি হচ্ছে এমন করে একটা সাবজেক্ট নেবেন যে সাবজেক্টের কোনো জবই নেই, বাধ্য হয়ে স্টুডেন্টসরা অন্য ফিল্ডে জব করতে হচ্ছে, যেমন মার্কেটিং, সেলস কিংবা কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ কিংবা ব্যাংক কাইন্ড অফ জবে। রিসেন্টলি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েট হয়ে সেলসে জব করছে এমন অনেকেই আছে। অনেকে আবার ডিপার্টমেন্ট বেস জবে ঢুকেছে মাত্র 15,000 টাকা। 15,000 আপনি কি বিলিভ করতে পারছেন? একজন ব্যাচেলার্স স্টুডেন্টস যে কোনো এইচএসসি লেভেলের না কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেভেলের না, তাকে জব করতে হচ্ছে 15,000 টাকা দিয়ে। অনেকে আবার আসবেন এখানে এক্সপিরিয়েন্সের প্রশ্ন তুলতে। এক্সপিরিয়েন্সের প্রশ্ন আসলেই আসে, কিন্তু এতটাও কম এক্সপিরিয়েন্স না যে একটা স্যালারি স্ট্রাকচার মেনে তাকে বেতন দেওয়া হবে না। কিন্তু দোষটা আসলে কোথায়? আমি যদি চিন্তা করে দেখি, আপনার এর ক্যাটাগরির একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি করতে কমপক্ষে 12 থেকে 14 লাখ টাকা ইউনিভার্সিটিতে যাবে, এবং আমি লিভিং কস্টটা যদি বাদও রাখি তাহলে অলমোস্ট 16-17 লাখ টাকা সবগুলো মিলিয়ে চলে যাবে, যেহেতু প্রজেক্ট ওয়ার্ক আছে, দেন হচ্ছে বিভিন্ন পার্টি প্লাস এক্সট্রা খরচ মিলিয়ে 17 লাখ খরচ করার পর আপনি যদি অফার পান 20,000 টাকা, 15,000 টাকা, দ্যাটস ফেয়ার অর নট? এখন আমাকে অনেকে প্রশ্ন করবেন, ভাই এই জিনিসটা তো বাড়বে, 5 বছর পর আমার বেতনটা 50,000 হবে, কিন্তু সেটা হবে কিভাবে? আপনার প্রমোশন হবে হচ্ছে বসের নির্দেশে। এখন আপনি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনার বস যদি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়, তবে ডিপ্লোমার পর বিএসসি করা অনেক ভাইয়া আছে যারা হচ্ছে প্রমোশন পাচ্ছেন না। ঠিক তেমনই এক ক্যাটাগরি ছাড়া বি র্যাঙ্ক যে ইউনিভার্সিটিগুলো আছে, সি র্যাঙ্ক যে ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলোতেও কিন্তু অনেকেই ট্রিপলই পড়ছেন। তাহলে তাদের ফিউচার কি? এমনও দেখেছি এ র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি করে প্রমোশন পাননি অনেকেই। কারণে খুব ভ্যালিড, এবং তারা কারণ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি কখনো প্রাইভেট ইউনিভার্সিটিকে দেখতে পারে না, এটা হচ্ছে হার্সিয়ালিটি বা যারা আসে না পদে পদে ইউনিভার্সিটিগুলো, এবং তাই এটা হচ্ছে ডিপ্লোমার পর যারা বিএসসি করে স্টুডেন্টস সেক্টর এমন হওয়ার কারণ আগে তো এমন ছিল না। কেন এই সমস্যাটা এখানে কিছু ফ্যাক্টরস আছে। আপনি ডিপ্লোমা কিছু যখন যোগান থেকে জবের পাশাপাশি ব্যাচেলার্স করতে পারছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, অবশ্যই দাম কমে আপনার যাবে। একদিকে জবও হচ্ছে, অন্যদিকে আপনি দশকও আগে বিএসসিও করে ফেলছেন তো না, কিন্তু রিসেন্ট টাইমসে ডিপ্লোমা, বিএসসি, সেম আপনি ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, যখন সে 3-4 বছর সবগুলা মিলিয়ে কিন্তু একটা লম্বা একটা ইঞ্জিনিয়ারিং অংশ কিন্তু বের হচ্ছে। চেঞ্জ করতে যাবে, সেম আপনি হচ্ছে যখন ফ্রেশার সিজন 18-17 কোটির একটা দেশে কতজন ইঞ্জিনিয়ার এক্সপেরিয়েন্স, তাকে স্যালারি হয়তো বা 10,000 টাকা বাড়িয়ে দিলে আপনার ডাবল কাজটা সে তার দিয়ে করে ফেলতে পারছে। এখন আপনি হয়তো বা বলবেন যে আমি যে এত টাকা দিয়ে খরচ করেছি, আমাকে কি আলাদাভাবে দেখবে না? হ্যাঁ, অবশ্যই দেখবে, কিন্তু যদি আপনার পর যদি এক্সপিরিয়েন্স কেউ থাকে তাহলে তাকেই তো দেখবে, তাই না? বাংলাদেশে তো স্কিল ছাড়া কোনো কিছুর আপনি দাম পাবেন না। আরেকটু বিষয়ে আসা যাক। এখন আপনি হয়তো ভাববেন যে ভাই এই সংখ্যাটা অনেক কম, ডিপ্লোমার পর বিএসসি করছে অনেক কমই। আপনি যদি ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটি রিয়েলাইজ করেন, বা ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটি যদি অ্যানালাইজ করেন, তাহলে আপনি দেখবেন যে একটা ইউনিভার্সিটির প্রতিটা ইনটেকে 4 মাস বা 6 মাস পর ভর্তি হচ্ছে 200 বা 250 জন স্টুডেন্টস ট্রিপলিতে বিভিন্ন সেকশনসে। এখন একটা ইউনিভার্সিটিতে যদি 250 জন যদি ইভিনিং শিফটে ভর্তি হয়, তাহলে বছর শেষে ঢাকা, চট্টগ্রাম, সিলেট মিলিয়ে অলমোস্ট 50 থেকে 60,000 ভর্তি হচ্ছে বিএসসিতে। আবার এখানেও লজিক্স আছে, আবার শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করা স্টুডেন্টসরা ভর্তি হচ্ছে এমন কিন্তু না। পাওয়ার, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল সহ বিভিন্ন টেকনোলজির স্টুডেন্টসরাও কিন্তু চাইলে ভিন্ন ট্র্যাকে বা ট্রিপলিতে বিএসসি করতে পারছে। আবার অনেকেই কম্পিউটার থেকে পড়েও ট্রিপলিতে বিএসসি করছে। এখন
আপনারা যারা বিএসসি করতেছেন ডিপ্লোমার পর অথবা যারা জেনারেলে আছেন তাদের কেন বিপদ? আপনি চিন্তা করে দেখুন তো, আপনার সাথে ইভিনিং শিফটে বিএসসি করছে আরও 50 জন, ধরুন একটা সেকশনসে, তারাও কিন্তু বাংলাদেশেই থাকবে। চিন্তা করে দেখুন তো, তারা অনেকে জবে আছে, জবে নেই। এখন আপনি হচ্ছে কোনো একটা কোম্পানিতে সিভি দিলেন, আপনার ওই ফ্রেন্ডটাও সিভি দিল বা আপনার ওই ক্লাসমেটটাও। চিন্তা করে দেখুন তো, আপনার সিভিতে কোন জিনিসটার জন্য আপনার সিভিতে ভ্যালুয়েট হবে। এই জন্য ইভিনিং বিএসসিতে সার্টিফিকেটসের ভ্যালু খুব কম, যদি না আপনার আলটিমেটলি অনেক লম্বা একটা এক্সপিরিয়েন্স থাকে। এবং এই জন্য আপনার 5 বছর পর যে স্যালারিটা দেওয়া হয় সেটা কিন্তু একজন পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা পাবলিক টপ রেটেড ইউনিভার্সিটিগুলোর ট্রিপল ই গ্র্যাজুয়েটকে দেওয়া হয়। তার কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে ইভিনিং বিএসসি করে প্রমোশনের জন্য যাবেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রমোশন আপনি পাবেন না। চট্টগ্রামে সবগুলো স্থির মিনসেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্লাস বিএসসি করা ইঞ্জিনিয়ারদের প্রমোশন নেই। 10 বছর হয়ে গেছে, জুনিয়র ইঞ্জিনিয়ারই রয়ে গেছেন, কিন্তু ঠিক তার সেম বয়সে জয়েন করা চুয়েট বুয়েটের ইঞ্জিনিয়াররা 5 বছরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ ডেপুটি ম্যানেজার সহ হয়ে গেছেন। এখন আপনি হয়তো চিন্তা করছেন যে ভাই আপনাদের এই কথাগুলো আমি কেন বলতেছি। ট্রিপল ই সেক্টরটা বর্তমান হয়ে গিয়েছে স্বজনপ্রীতি। আপনার যদি কড়া লেভেলের রেফারেন্স থাকে, আপনি রেফারেন্স দিয়ে কিন্তু ইজিলি 10 বছরে ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। আর আপনার যদি রেফারেন্স না থাকে তাহলে আপনার থেকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। আপনার স্কিল ভালো হলেও আপনি হচ্ছে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থাকাতে আপনি প্রমোশন পাবেন না। আপনি যদি সি লেভেলের বা বি র্যাঙ্ক একটা নর্মাল ইউনিভার্সিটিতে রেগুলার শিফটে বিএসসি করেন অথবা ডে বেচে বিএসসি করেন, তাও হচ্ছে আপনার মানে যেই সিবি সেটা কিন্তু শর্ট লিস্ট হওয়ার সম্ভাবনা কম। তার কারণ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি প্লাস হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্লাস বিএসসি ইঞ্জিনিয়ারিং জব এক্সপিরিয়েন্স নিয়ে অনেকে অ্যাপ্লাই করতে থাকছে। আপনি চিন্তা করে দেখুন তো, কতজন মানুষ ট্রিপল ইতে পড়ে সিএসির দিকে মুভ হয়েছে। কেন? এটা কি এমনি? জব সেক্টরের এই অবস্থা দেখেই এটা হয়েছে। এবার আছে স্যালারির কথা। যারা ডিপ্লোমা করে জয়েন করেন তাদের হচ্ছে স্যালারি হয় ধরেন 12, আপনি 3-4 বছর জব করার পর সেটা হবে 16। এখন আপনি কোম্পানি চেঞ্জ করলে সেটা পাবেন 20, এবং আপনার থেকে এটা 1000-2000 করে বাড়তে বাড়তে 30-35 বছরে এসে আপনার থেকে হবে 40-42। কিন্তু ঠিক সেমই আপনার পাবলিক ইউনিভার্সিটি থেকে একজন গ্র্যাজুয়েট ঠিক সেম জায়গাতে পাবেন হচ্ছে 1 লাখ টাকা। ইজ নট দ্যাট এ স্ক্যাম? আবার অ্যারেটেড যে ইউনিভার্সিটিগুলো আছে তাদেরও কিন্তু সেম দশা। আপনার বস যদি পাবলিক ইউনিভার্সিটির হয় তাহলে আপনারাও দেখছেন প্রমোশনটা পাবেন না, হয়তো বা 1-2টা প্রমোশন পাবেন, বাট স্যালারি স্কেলটা ওনাদের লেভেলে পাবেন না। এবার একটু বিদেশ নিয়ে আসা যাক। বিদেশে গেলে কেন সমস্যা বা বিদেশে কেন প্রবলেম? রিসেন্ট টাইমসে অস্ট্রেলিয়াতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কোনো ডিমান্ডই নেই। হ্যাঁ, তার কারণ বিশেষজ্ঞরা বলছে এবং যারা সিনিয়র ভাইয়েরা আছে তারা বলছে ট্রিপল ইতে একটা ইন্ডাস্ট্রিতে চালাতে লাগে একজন ইঞ্জিনিয়ার, 10 জন কিন্তু না, ডেভেলপার 10 জন লাগলেও ইঞ্জিনিয়ার লাগে একজনই। সো অস্ট্রেলিয়ানরাই এই জিনিসগুলো কভার করে ফেলতেছে, যার ফলে বাইরের যারা ইঞ্জিনিয়ারিং পড়তে আসে বা জব খুঁজে তাদের জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ক্রিয়েট হচ্ছে। এখন আসি রিসার্চ বেস প্রোগ্রামে কেন প্রবলেম হবে। আপনি তো ভাই আগুন নাকি রিসার্চের জন্য ট্রিপল ই এর উপর বেস্ট আর কোনো ডিপার্টমেন্ট নেই, তাহলে কেন প্রবলেম হবে? এবার এই বিষয়ে একটু আসা যাক। দেশ নিয়ে আরো ভয়ঙ্কর কিছু তথ্য দেব বিদেশ বলার পর। এখন ধরুন আপনি ডিপ্লোমার পর বিএসসি করেছেন ইভিনিং শিফটে ট্রিপল ইতে। আপনি চিন্তা করে দেখুন তো, আপনার বড় ভাই যারা পড়েছে বা পড়ছে তাদের আপনি জিজ্ঞেস করুন তো তারা কী শিখেছে ট্রিপল ইয়ে শর্ট সিলেবাসে। তার কারণ হচ্ছে যারা জেনারেলের যে সিলেবাসটা পড়ে বিএসসি যারা করে ইভিনিংয়ে, তারা তার 50% অথবা 40% পড়ে শর্ট সিলেবাসে। তার কারণ হচ্ছে তারা জব করতেছে, তাদের দরকার একটা সার্টিফিকেট প্রমোশনের জন্য, এবং প্রতিটা ইউনিভার্সিটিও জানে এই ব্যাপারে। আবার কিছু ইউনিভার্সিটি তো অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও রেখেছে। এখন আপনি চিন্তা করে দেখুন তো, আপনি হচ্ছে প্রমোশনের জন্য না হয় সার্টিফিকেটটা নিলেন,
আপনার সার্টিফিকেটের কি দাম থাকবে, অথবা আপনি বিদেশে গেলে সেখানে গিয়ে আপনি কীভাবে সার্ভাইভ করতে পারবেন। মাস্টার্স কিন্তু ভয়ঙ্কর একটা সাবজেক্ট, ব্যাচেলর থেকেও কিন্তু কঠিন। আপনার যদি ব্যাচেলর্সে বেসিক জানা না থাকে, আপনি কীভাবে সার্ভাইভ করতে পারছেন। সেম গোজ টু যারা রেগুলারে বি অথবা সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়ছেন। পরিবেশ কিন্তু এখানেও ম্যাটার করতেছে। আপনার ফ্রেন্ডরা দেখছেন পরীক্ষার আগের দিন পড়ছে, আপনিও সেম জিনিসটা রিপিট করছেন, পরীক্ষার আগের দিন কোনো মতো সেমিস্টার ঠেকিয়ে পাস করছেন, আর হয়তো বা ফেসবুকে এসে মেম পোস্ট করছেন যে এক্সামের আগের রাতে কী হয়, মজা করতেছি। তাহলে আপনি যখন প্ল্যান করবেন দেশে কিছু করার অথবা দেশের বাইরে কিছু করার, যখন আপনার সিজিপিএ কম থাকবে অথবা দেশের বাইরে যখন যাবেন, তখন আপনার যদি বেসিকে ল্যাকিংস থাকে, আপনি সেখানে কীভাবে সার্ভাইভ করতে পারবেন। আরেকটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের দিচ্ছি, এআইবি দেন নর্থ সাউথ এইসব কয়েকটা ইউনিভার্সিটি ছাড়া অস্ট্রিয়াতে কিন্তু সেকশন 1 ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিগুলো পড়েনি সেগুলোতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। দ্যাট মিনস আপনাদের অস্ট্রিয়াতে ব্যাচেলর এর পর মাস্টার্সে যাওয়ার জন্য সম্পূর্ণ পথ বন্ধ। এবং সেম গোজ টু ইউএসএ। হ্যাঁ, আমেরিকাতে ফুল ফান্ড পাওয়ার জন্য আপনাদেরকে রিসার্চ প্রোফাইল লাগবে, না হলে ভালো একটা ইনস্টিটিউশনসের জিনিস লাগবে, সেটা আপনার নেই। আপনি ইভিনিংয়ে বিএসসি করছেন অথবা রেগুলারে বিএসসি করছেন, যেটা র্যাঙ্কে না, বাংলাদেশের র্যাঙ্কিংয়ে 1400-এর মধ্যে নেয়, তাহলে আপনাকে স্কলারশিপস অথবা ফান্ডিং দিবে না। আপনি চিন্তা করে দেখুন তো, বি র্যাঙ্ক অথবা সি র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়ে আপনি যদি কোনো ফ্যাকাল্টি অথবা কোনো কারো হেল্প না পান, আপনি রিসার্চ পাবলিকেশনস কীভাবে বানাবেন, কীভাবে আপনি পেপার পাবলিশ করবেন, কীভাবে আপনি কনফারেন্সে জার্নালে আপনি পেপার লিখবেন। এবার দেশে আরেকটু আসি। আপনি হয়তো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়ছেন, জবও করছেন ভালো। এবার আপনি চিন্তা করে দেখুন তো, আপনার যে কোর্স কারিকুলাম সেটা কি রিসার্চ বেসড নাকি জব স্কিল বেসড। ডিপ্লোমাতে যেটা করানো হয় সেটা ওরা কিন্তু জবে কিন্তু প্র্যাকটিক্যাল কাজ শিখতেছে। বি র্যাঙ্ক সি র্যাঙ্ক যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিগুলো কিন্তু ফ্লেক্সিবল থাকে, তারা কিন্তু বিভিন্ন স্কিলে এক্সপ্লোর করতে পারে। আপনি দেখুন তো, আপনাকে যে রিসার্চ বেস জিনিস শেখাচ্ছে, আপনি যে দেশের বাইরে যাবেন সেটার বাকি গ্যারেন্টি, অথবা আপনার যে জবের স্কিল দরকার হয় সেটা আপনি কীভাবে পাবেন। 4 বছর পর আবার 6 মাস বা 1 বছর কোর্সই করতে হবে আপনাকে জাস্ট ABCD শেখাবে, বাকি কাজগুলো আপনাকে ইন্ডাস্ট্রিতেই করতে হবে। এখন আপনি গেলেন ফ্রেশার হিসেবে, আপনাকে হয়তো বা প্যানেল বোর্ড ধরতে দিবে না, PLCS যে কাজগুলো সেগুলো আপনি বিস্তারিত জানতে পারবেন না। তাহলে আপনার প্রমোশনস অথবা আপনি কোম্পানি শিফট কীভাবে করবেন, 1-2 বছর তো আপনার থেকে নর্মালি যা বলে তাই করতে হবে। CSE ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা হয়, তারা কিন্তু নিজে থেকে কিন্তু স্কিল ডেভেলপ করতে পারে। মেকানিক্যালরা প্রোডাকশনে থাকলে ইজিলি স্কিল ডেভেলপ করতে পারে, অথবা যারা CSE আছে তারা বাসায় বসে বিভিন্ন স্কিল ডেভেলপ করে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারছে। কিন্তু আপনার ট্রিপল-ই-এর জব এক্সপিরিয়েন্স ছাড়া কোনো ভ্যালুই নেই। ট্রিপল-ই-তে কিন্তু আবার রিমোট জবের কোনো সুযোগ নেই। এখন আপনি চিন্তা করে দেখুন তো, এত বলা ব্যাড বাজ দেওয়ার পর আপনি কি চিন্তা করছেন। ট্রিপল-ই-এর ভালো দিক হলো শিফট করা যায়, তবে রিস্কি। ট্রিপল-ই-এর পর অনেকে MBA করছে, ট্রিপল-ই-এর পর অনেকে CSEর দিকে মুভ করছে, ট্রিপল-ই-এর পর অনেকেই আছে যারা MBA করে অথবা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স করছে। অনেকে আবার আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ঝুঁকে পড়ছে, কিন্তু ম্যাক্সিমামই কোর ইলেকট্রিক্যাল ফিল্ডে থাকতে চায় না। তার কারণ ট্রিপল-ই-এর কোর ইলেকট্রিক্যাল ফিল্ডে কোনো ফিউচার নেই। এখন আপনি হয়তো ভাবছেন যে এতগুলো বাদ, আমি নর্মালি বিদেশ চলে যাব, বিদেশ থেকে একটা ডিগ্রি নিয়ে এসে সেখানে আমি সেটেল হয়ে যাব কোনো একটা ফিল্ডে। আপনি চিন্তা করে দেখুন তো, ট্রিপল-ই-এর যেই বর্তমানে জব সিচুয়েশন, আপনি কি আসলেই ওইখানে গিয়ে সার্ভাইভ করতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে হয়তো বা পাওয়ার প্ল্যান্ট বিভিন্ন সেক্টরসগুলোতে হয়তো কাজে লাগবে, বাট এটারও কি গ্যারেন্টি যে আপনাকেই সেখানে নিবে। সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ যারা জানে
আপনি হয়তো বা অস্ট্রেলিয়া কিংবা ইউকে অথবা ইউএসএতে গেলে হয়তো একটু অ্যাডভান্টেজ পাবেন, বাট অন্যান্য দেশে কিন্তু ল্যাঙ্গুয়েজ বেরিয়ে এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে এর মধ্যে জড়িত, যে আমি আজকে বলা হয় যে এটা ডেভেলপ করে দাও, তারা বুঝে যায়। আপনাদের ভিডিও করার মূল উদ্দেশ্য না যে আপনাকে আমি ডিমোটিভেট করছি কমিউনিকেশন রিসেন্ট টাইমসে আপনি 1000 গ্র্যাজুয়েট পাবেন যারা ত্রিপলিতে প্রপোজাল হইলে সেটা ভিন্ন কথা, তার চেয়েও আপনি আরো বেশি পাবেন সিএসসি তে করবেন। সো ইট অল আপস টু ইউ। স্কিল থাকলে সিএসসি তে জব পাইতে সহজ, বা ত্রিপলিতে মামা খালো না থাকলে প্রথম জবটা পাইতে অনেক বেশি কষ্ট। তাই অবশ্যই নিজের চিন্তাতে নিজের প্ল্যান অনুযায়ী ডিসিশনস নেবেন। আর ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, কাইন্ডলি আপনাদের জন্য ক্ষমা প্রাপ্তি এই বিষয়ে। সো আশা করছি ভিডিওটা একটু ইনসাইটফুল হয়েছে আপনাদের জন্য। আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের এক্সপ্লেন করতে চেয়েছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড স্টে সেফ।